হ্যাঁ গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছে। এখন বাজে সকাল 6টা আর আমি এখন ঢাকা থেকে বের হচ্ছি বরিশালের উদ্দেশ্যে। বরাবর মুন্সিগঞ্জে থাকতে তো চাঁদপুর হয়ে হরিণা ফেরিঘাট পার হয়ে শরীয়তপুর মাদারীপুর হয়ে যেতাম। আর আজকে আমি এই দ্বিতীয়বারের মতো মাওয়া রোডে যাচ্ছি, অর্থাৎ মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। এই এক্সপ্রেস হাইওয়ে হওয়ার পরে একবার মাত্র ড্রিম নিউ 110cc নিয়ে রাত 1টার সময় একবার মাওয়া পর্যন্ত গেছিলাম, তাও পার হইতে পারি না, ফেরি আবার ব্যাক করে চলে আসছি। প্রথম কোভিড-19 যখন লকডাউনটা দেয় তখনের ঘটনা বলতেছি। তো চলুন আজকে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে মাওয়া এক্সপ্রেস হয়ে ভাঙ্গা হয়ে তারপরে বরিশালে। যেতে যেতে অনেক কথা হবে। এখন যেহেতু সকাল 6টা, মানে আলো অনেক কম, যার কারণে একটু আলো ঠালো ফুটুক আর আমিও হাইওয়ের দিকে পৌঁছাই, তারপরে কথা বলবো নি। চলেন ঢাকা থেকে বের হওয়া যাক। এখন আছি আগারগাঁয়ে। চলে আসছি বাংলাদেশের সবথেকে সুন্দরতম হাইওয়ে, এক্সপ্রেস হাইওয়ে এবং একমাত্র এক্সপ্রেস হাইওয়ে মাওয়া। এখানে কিন্তু বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সাধারণ মানুষ, আপনারা জানেন কি না, সকলকে কিন্তু বাইকারদের গালাগালি করে। প্রাইভেট কারও গতি নিয়ে চালায়, বাট তারা 4 চাকা হিসেবে ওইটা চোখে পড়ে না, কিন্তু বাইকাররা যে ভুম ভাম টাইনে টুইনে যায়, এটা নিয়ে মানুষ গালাগালি করে, মানুষের চোখে পড়ে এবং তারা দেখতেই পারে না, এক কথা বাইক দেখলেই তারা গালাগালি করে ড্রাইভাররা। অনেক দুর্ঘটনা হয়, আমরা দেখেছি, অনেকে কন্ট্রোল করতে পারে না। আসলে আমরা যে কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো চালাই স্পিডিং করার জন্য না, যদিও স্পিড আছে, পাওয়ার আছে, কোনো বাইকে 125-30 পর্যন্ত উঠে যায়, কিন্তু ব্যাপার হনের এক্সপ্রেস হাইওয়েতে চালাতে হলে ভালো ব্রেকিং, ভালো কন্ট্রোলিং এবং হায়ার সিসির বাইক দরকার। হায়ার সিসির বাইক মানে স্পিডে চালাবেন তা না, বাট যত বেশি হায়ার সিসির বাইক হবে সেই বাইকের কন্ট্রোলিং, ব্রেকিং সব কিছুই কিন্তু ইমপ্রুভ থাকবে। যার কারণে 4 চাকা যেভাবেই চালাক না কেন, কিন্তু মোটরসাইকেল, আমাদের কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো এখানে সকলে এসে টপ স্পিড চেক করে এবং এর ভিডিওর অভাব নাই। মাওয়া রোডে টপ স্পিড, ভালো ভালো লোক মানুষও আছে, এইগুলো খুব পছন্দ করে, যার কারণে সকলে এখানে এসে টপ স্পিড চেক করে, সে ভিডিওগুলো দেয় আর অনেকে ইন্সপায়ার হয় যে যাবো মাওয়াতে, একমাত্র টপ স্পিড চেক করার জায়গা। এটা সকলের একটা ধারণা হয়ে গেছে যে মাওয়াতে আসলেই টপ স্পিড চেক করতে হবে। যাই হোক, সমালোচনা করে লাভ নাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ এটাই যে এখানে কেউ টপ স্পিড চেক করার জন্য আসবেন না। দেখেন 80 কিলোমিটার পার আওয়ার লেখাই আছে, আপনি 80তে যদি চালান একদম আপনার জন্য 100% নিরাপদ। আর তাছাড়া এটা তো বাংলাদেশের হাইওয়ে, এখানে তো আমেরিকান হাইওয়ের মতো অরিজিনাল এক্সপ্রেস হাইওয়ে হবে না, কারণ এক্সপ্রেস হাইওয়ের নিয়ম হচ্ছে সেখানে কিছু উঠতে পারবে না, কিন্তু এখানে বহুত কিছু উঠে। আপনারা ভ্যানও চলতে দেখবেন এই রাস্তায় কিছু কিছু জায়গায়, যদিও পুলিশ এখন একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছে, এখন একটু কম উঠে, বাট মাঝখানে কিন্তু বেশ ছিল এগুলা। নিরাপদ না এই জায়গাটা, যদিও টপ স্পিড উঠানোর রাস্তা, কিন্তু টপ স্পিড উঠানোর জন্য নিরাপদ না। আর আমাদের দেশে একমাত্র প্রিমিয়াম সেগমেন্টের ভালো বাইকগুলো, কয়েকটা বাইক ছাড়া একটা বাইকও নাই যে আসলে ওইগুলো স্পিডে চালানোর জন্য। যাই হোক, ভালো লাগতেছে মাওয়া রোডে দিনের বেলা, সকালবেলা মেঘ আছে আকাশে। কি ভাবছেন আমিও টপ স্পিড চেক করবো ক্যামেরা অফ করে? না, আমি টপ স্পিড চেক করবো না, আমার টপ স্পিড চেক করার কোনো ইচ্ছাই নাই। আমি এই গতিতেই চালাবো। ভাই, আমি অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, আমার জীবনের অনেক দাম আছে, আমার নিরাপত্তার অনেক দাম আছে, আমি নিরাপত্তাটাকে অনেক প্রায়োরিটি দেই। আর আমার ফুয়েলেরও অনেক দাম আছে, জোরে চালাইলে অনেক বেশি ফুয়েল খাবে। সকলে নিরাপদে বাইক চালান, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আসেন, তবে ঠান্ডা মাথায় চালান, স্পিডিংয়ের জন্য না। রাস্তাটা দেখতে আসেন বাংলাদেশের এক্সপ্রেস হাইওয়ে, যেটা নিয়ম আছে সেই নিয়মটা মেনে চলার চেষ্টা করেন, দেখবেন নিরাপত্তা আপনার অটোমেটিক হয়ে যাবে। যখনই আউট অফ স্ট্যান্ডার্ডে চলে যাবেন তখনই আপনার নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবেন। বেশি সময় লাগবে না, যেহেতু অল্প একটু জায়গা। মিরপুর থেকে 57 কিলোমিটার দেখছিলাম, আর এখন আবার মেঘ আরও বেশি হয়েছে, অর্থাৎ বাসা থেকে যখন বের হয়েছি তখন যে অন্ধকার ছিল, এখন আবহাওয়াটা আরও বেশি অন্ধকার। ফেরিতে উঠতে পারলে হয় বৃষ্টিটার আগে, টেনশনে আছি খুবই। আচ্ছা চলেন আগানো যাক, অনেক কথা বললাম। চলে আসছি ফেরিঘাট, ওই যে পদ্মা সেতু দেখা যায়। একটু লেট হইলো, কিন্তু টিকিট কেটে আসলাম। আপনারা সব সময় টিকিট কেটে তারপরে আসবেন, তার কারণ আছে। কারণ হচ্ছে অনেকে টিকিট না কেটে ফেরিতে উঠে ফেরির লোকদের টাকা দেয়। এখন কথা হচ্ছে ফেরির লোকদের যে আপনার টাকা দিবেন বা ফেরির লোক আপনার কাছে যে টাকা নিতে আসবে, এখন তাদের তো কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নাই। কাকে আপনি টাকা দিবেন আপনি তো তাকে চিনেন না। একজনে টাকা নিল, পর আরেকজনে এসে টাকা চাইলো, তখন তার ধান্দাবাজির ভিতরে পড়বেন। সবসময় টিকিট কেটে উঠবেন না, টিকিট একটা সেফটি, একটা ডকুমেন্ট। ওপার গিয়ে যদি আপনাকে পুলিশ ধরে যে আপনি টিকিট না কেটে আসছেন, আপনার নামে অভিযোগ আছে, মামলা হবে, তখন কি করবেন? এর জন্য ডকুমেন্ট সবসময় সাথে রাখবেন, ডকুমেন্টের মূল্য অপরিসীম। অনেক সময় লাগলো স্রোতের কারণে, ঠিক টাইমটা ধরলাম না যে কত সময় লাগছে। ফেরিতে বসে একটা জিনিস খেয়াল করলাম, আমি তো নাট বোল্ট চেক দিলাম, কিন্তু সব চেক দেওয়া হয় নাই, মেইন পয়েন্ট চেক দিছি। এখন পিছন থেকে গাড়ি কাঁপতেছিল, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে চালাচ্ছি, গাড়ি ভাইব্রেশন করছেন। কী ব্যাপার, ভাইব্রেশন কেন করে? পরে একটু ফেরিতে বসে চেক দিলাম, এতক্ষণ
বৃষ্টি হচ্ছিল, দেখি যে একটা নাটের বোল্ট পড়ে গেছে, নাটটা লুজ হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো। এখন আমার একটা নাট কিনতে হবে আগে, কোনো সার্ভিস সেন্টারে বা কোনো সার্ভিস সেন্টার তো এদিকে পাবো না। একটা যদি পাই, নাট কিনতে হবে আগে। আমি প্রচুর ট্যুর করি, তো এখন ট্যুর করলে আসলে গাড়ির অনেক কিছু লুজ হয়ে যায়। এটা সাধারণ একটা লাইফে 50 বছর ইউজ করলে নাও হতে পারে, কিন্তু সেটা 2টা ট্যুরেই হয়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। ট্যুরে গাড়ির উপরে অনেক প্রেশার যায়, ঘন্টার পর ঘন্টা চালানো। দেখি ভাই, আপনি ওয়ার্কশপের লোক? আপনি একটু দেখে যান তো ভাই। আমার একটা 12 নাম্বার বোল্ট দেওয়া যায়, 12 নাম্বার। এই যে এইটার মাথা এই পাশে এটা খুলে পড়ে গেছে, 12 নাম্বার দেখছেন? দেখেন তো ভাই একটু আছে নাকি। এই যে আপনাদের দেখাই, এই জিনিসটা খুলে পড়ে গেছে। আমি কালকে এইগুলো চেক করছি, এগুলো চেক করছি, কিন্তু এই জিনিসটা তো চেক করি না, কারণ এটা তো মাফলারের, আর মাফলার তো এর জন্যই বারবার ভাইব্রেশন করতেছিল। নেন ভাই, কষ্ট করছেন সকালবেলা, রাখেন। আচ্ছা, শেষ, নাটকটা লাগাই নিলাম। দেখছেন একটু ভুলের গাফেলতি কত দূর দিতে হয়, কতটা টাইম লস হইলো। গতকালকে যেটা হয়েছে, আমি সব চেক দিছি, সব। আপনার সামনের এক্সেল নাট, পিছনের এক্সেল নাট, একটা নাট ভোল্ট সেফটি পারপাস যা আছে। কিন্তু আমি একবার ভাবছিলাম যে মাফলারের, মানে মাফলার বলতে যেটাকে এক্সস্ট বা সাইলেন্সার, এটা সামনের 2টা ক্যাপ নাট আর পিছনের ওই নাটটা চেক দেই, মনে একবার ভাবছি। কিন্তু আমি বলি যে ওটা দিয়ে কী হবে, ওটা তো সেফটির কোনো কাজে আসবে না। কি ঠিক যে জায়গায় গাফেলতি করছি সেই জায়গায় ভুলটা হয়েছে। এখন ওটা অবশ্যই এটা খুলে পড়ে গেলেও আমার সমস্যা হইতো না, মাফলারটা একটা গুণে দিয়ে বেঁধেও আমি চালাই যেতে পারতাম। এটা তো একটা ইম্পর্টেন্ট জায়গায় হইতে পারতো, বা এটা একটা বড় ভুল হয়ে দুর্ঘটনাও ঘটতে পারতো, যার কারণে এইসব ভুল আর করা যাবে না। যাই হোক, ভালো হয়েছে। এই ট্যুরটাও তো বিশাল বড় একটা ট্যুর হবে, এটার পরেও ভালো একটা চেক দিতে হবে। আমার দিকে আগাচ্ছি, সুন্দর রাস্তা, একটা পরিবেশ দেখেন। আমার পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই, এমনকি অপোজিট সাইড থেকেও কোনো গাড়ি যাচ্ছে না। অসাধারণ সুন্দর হাইওয়ে, ভালো লাগতেছে দাঁড়াই থাকতে। কিন্তু কথা হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়াই থাকা যাবে না, কারণ আকাশে বিশাল একটা কালো মেঘ। এখানে যদি দাঁড়াই থাকি বেশিক্ষণ, তাহলে মুরগি ভেজা ভিজতে হবে। অবশ্য আমার যে ব্যাগটা ভিজবে না, কিন্তু আমি ভিজবো, আমি রেইনকোট আনি নাই। ব্যাগটা ভিজবে না কারণ দেখেন ব্যাগটাতে এই যে খুব সুন্দর একটা রেইনকোট কিনছি, যার কারণে হচ্ছে 300 টাকার একটা রেইনকোট, যেটা বলতেছিলাম আসতে আসতে। আমার ব্যাগটা এখন সেফ, অনেক বৃষ্টিতে ভিজছে অলরেডি, ফেরিতে বসা, সমস্যা নাই। ওকে, চলেন আগানো যাক। এখান থেকে ভাঙ্গা হচ্ছে 27 কিলোমিটার, আর যেহেতু ভাঙ্গা পর্যন্ত রাস্তা এরকম হাইওয়ে রাস্তা, যার কারণে মোটামুটি একটু স্পিডিং করে যাচ্ছি, কারণ ওই সেম অবস্থা। সামনে গিয়ে হচ্ছে রাস্তা শুরু হয়ে যাবে, রাস্তা ব্যস্ত হয়ে যাবে, তারপরে 2 লেনের রাস্তা হয়ে যাবে, তো তখন আবার স্লো চালাইতে হবে। আরও বৃষ্টি কাদা, চাইলেও স্পিডে ড্রাইভ করা যাবে না, তো যার কারণে এখন টাইমটা একটু কষিয়ে দিচ্ছি। একা একা যেহেতু আসি ফাঁকা রাস্তায়, চালাই, তারপরে ওদিক গিয়ে আবার ঠান্ডা মাথায় চালাবো নি। ভাঙ্গা এখন আর ভাঙ্গা নাই, ভাঙ্গা এখন পুরো ভিআইপি হয়ে গেছে, আমেরিকান সিটি হয়ে গেছে। তবে ভাঙ্গা এই বরিশালের দিকে যাইতে সমস্যা হয় না, কিন্তু বরিশাল থেকে আসার সময় আমার প্যাঁচ লেগে যায়। এইখান থেকে ঘুইরা কোন দিক দিয়ে উঠতে হয় মাথায় ঠিক থাকে না, তখন মানুষকে জিজ্ঞেস করতে হয়, একটা জটিল ব্যাপার ওদিক থেকে ঢুকতে গেলে। আশা করি এই হ্যান্ড গ্লোভসটা ছিঁড়ে গেছে, আর পাল্টানো হয় না হ্যান্ড গ্লোভস। সেই যে ওই এক্সেল নিয়ে যখন পরে গেছিলাম তখন ছিঁড়ছে, আর যে কিনবো নতুন হ্যান্ড গ্লোভস, এত যাই দোকানগুলোতে মনেই থাকে না। এটা হচ্ছে টেকেরহাট বাস স্ট্যান্ড বা টেকেরহাট বাজার, যাই বলে না কেন, স্ট্যান্ড। তো এইখান থেকে হাতের ডান দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে বানিয়ারচর হয়ে টুঙ্গিপাড়া হয়ে গোপালগঞ্জ যাওয়া যায়, মানে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। আর এই সোজাটা হচ্ছে এদিকে চলে গেছে বরিশাল। এখান থেকে সামনে 24 কিলোমিটার গেলে হচ্ছে মাদারীপুর। এরকম একমুখী চলাচলে, অর্থাৎ একই রাস্তায় আসা এবং যাওয়া, যেটাকে 2 লেনের রাস্তা বলা হয়। এই 2 লেনের রাস্তা অনেক চলেছে, ঢাকা সিলেট কিন্তু 2 লেনের রাস্তা, এরকম অনেক রাস্তা আছে। কিন্তু এই বরিশাল আর ঢাকার যে 2 লেনের রাস্তাটা, এটা বেশি বিপজ্জনক হয়ে ওঠে শুধুমাত্র এই কয়েকটা কারণে। ওই হাইওয়েতে প্রচুর পরিমাণে এখানে ভ্যান চলে, ভ্যান, অটোরিকশা, আর আপনি সব থেকে বেশি দেখতে পাবেন এই যে এই টাইপের ব্যাটারি চালিত রিক্সাগুলো। এখন এলাকার মানুষজন চলাচল করে,
তো এখন কিছু করার নাই, তবে এলাকার মানুষ চলাচলের জন্য আর একটু বড় কোনো বাহন হইলে মনে হয় ভালো হইতো। যেমন হাইওয়ে জনগণের জন্য বাস থাকে ছোট ছোট, এরকম কিছু হইলেও ভালো হইতো। কিন্তু এগুলো এত তো বেশি লোক ধরে না, মাত্র দুইজন তিনজন লোক ধরে। যেমন এই রিক্সাটা দেখেন, সর্বোচ্চ 3জন না 4জন লোক ধরছে। এখন এই 4জন লোক নিয়ে তো আরও কয়েকটা চলতেই থাকবে এরকম, যার কারণে এই রাস্তাটা সবসময় হাইওয়ে হলেও ব্যস্ত থাকে হচ্ছে এই ধরনের রিক্সার কারণে। এর জন্য একটু বুঝে শুনে চালাতে হবে। এখন এই এলাকায় যারা চলাচল করে তাদের জন্য কোনো সমস্যা না, কারণ তারা আস্তে আস্তে চালাবে। কিন্তু যারা আমরা লম্বা ভ্রমণ করি, অনেক দূর দূরান্ত পর্যন্ত চালাই, এই যে হাত দিলেই গাড়ি থেমে যাবে, বিশাল বড় মস্তান। হাইওয়ের মাঝে আমি চালাচ্ছি, সে হাত দিয়ে আমাকে থামাইয়ে রাস্তা পার হচ্ছে। মানে সে কত বড় ভিআইপি লোক চিন্তা করেন। এটা তুই একটু পরে আয়, নাইলে একটু আগে যা। আমার রানিং গাড়িটা সে স্লো করে, এই যে মেজাজটা যা গরম হইতেছে এই রাস্তায় এসে আমার। এই সেই মোস্তফাপুর, দেখে শুনে পার হইতে হবে রাস্তা। ও পানি কিনতে হবে, গলা শুকাই যাইতেছে, পানি খাইতে হবে, মনেই তো নাই। বরিশালের ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। আমি এখন বরিশাল বাস স্ট্যান্ড, এই তো সামনে হাতের ডান দিকে বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত গাড়ি ঠাড়ি বিভিন্ন দিকে যায়। আর বরিশাল সদর ঢুকতে গেলে এই যে এখান থেকে ছোট একটা রোড, হাতের বাম দিকে ঢুকে গেলেই বরিশাল সদর। এই যে আমি এখন আমার জেলার ভিতরে ঢুকবো। স্বাগতম ঝালকাঠি জেলা সৌজন্যে জেলা পরিষদ ঝালকাঠি। এই যে আমি জেলার ভিতরে ঢুকলাম। আর জেলার ভিতরে ঢুকে প্রথমেই কি করব, নিজের জেলার একটা চায়ের দোকান থেকে এক কাপ রং চা খাবো। চলেন, তারপরে নিজের জেলার যাত্রা শুরু করি। রং চা হবে কাকা? আচ্ছা, বাবারে, এটা রাখি সিটের উপরে, নাহলে রোদে সিট গরম হয়ে যাবে। অবশ্য আবহাওয়া এখন ভালো প্রচণ্ড। 6টায় রওনা করছিলাম সকালে, আর এখন বাজে হচ্ছে 12টা। 200 কিলোমিটারের কাছাকাছি চালাইলাম মিরপুর থেকে এখন ঝালকাঠিতে। আচ্ছা আচ্ছা, করোনায় কি কাকা খুলতে পারছেন দোকানপাট? অল্প স্বল্প। আর করোনা হলে বিপর্যস্ত হয়ে গেছে এলাকা, আর মানুষজনও চলে না। এটা তো হাইওয়ের পাশে এলাকা, সবাই তো এই যে বাস টাস থামায়, চা তো ওনরাই খায়। ওনরা না থাকলে তো আর চা খাওয়ার লোক নাই। হ্যাঁ, যাই হোক, নিজ জেলার চা। মানুষের তো এটাই সমস্যা এখন, যাদের টাকা আছে তারা তো বসে বসে খাইতে পারে, যারা দিন আনে দিন খায় তারা কি করে? এই দোকানটা 5টা মেয়ে, আপনি একা? বিয়ে দিচ্ছেন মেয়ে একটাও? ও, এই দোকান থেকে কি চলে আপনার? কি বলেন, বেশি কিছু তো না, শুধু পানি ঠানি বিস্কুট টিস্কুট এগুলো দিয়ে। ক্যাশ নেই তো। হ্যাঁ, খুব অভাব। আমাদের মতো আপনাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষের ভরসা হচ্ছে একমাত্র উপরওয়ালা, যেরকম চালায় উপরওয়ালা সেই রকম, এছাড়া কিছু নাই। দেখেন, করোনায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যায়। হয়তোবা শহরে বসে অনেকে টের পায় না, কারো হয়তোবা জমানো টাকা বসে বসে খাইছে, কিন্তু যাদের হিউজ টাকা তারা আসলে টের পাচ্ছে না। কিন্তু যারা এরকম দিন আনে দিন খাচ্ছে, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, তাদের কিন্তু প্রতিদিনই অভাব লেগেই আছে। যাই হোক, এখন খুলে দিছে, এখন হয়তোবা একটু পোষাই উঠবে, গাড়ি ঘোড়া চলা শুরু করছে, রাস্তাও স্বাভাবিক। আশা করি এই বিপদ আমরা সকলে কাটিয়ে উঠে সামনের দিকে আগাতে পারবো আবার। ঠিক আছে কাকা, আসি তাইলে। হ্যাঁ, অনেক ভালো লাগলো কথা বললে, অনেক বিষয় শুনলাম। আচ্ছা ঠিক আছে, থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, যাক, ভাল লাগলো। নিজের এলাকার মানুষের, এলাকার বলতে অঞ্চলের মানুষের মনের কথা মন খুলে শুনলাম। এখন এখান থেকে সোজা, আর থামাথামি নাই কোনো, একবারে এই যে উঠলাম আর বাড়িতে গিয়ে নামবো। জানি না আরও নামা লাগতে পারে কিনা, তবে মনে হয় না লাগবে, খুব বেশি দূরে না, চালাইতে থাকি। আমি ঝালকাঠি শহর ছাড়িয়ে চলে যাচ্ছি, মানে আমি শহরের ভিতর ঢুকতেছি না। এটা তো শহরের ভিতর ঢোকার প্রয়োজনও পড়বে না, কারণ ঝালকাঠি শহর হচ্ছে এই যে এদিক দিয়ে যাওয়া যায়, পিছনে রাস্তা আছে ওদিক দিয়ে যাওয়া যায় না। আর ঝালকাঠি যে লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটটা হচ্ছে এই যে সামনে আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এইখান থেকে হাতের বাম দিকে ঢুকলে ঝালকাঠি সদর ছাড়িয়েই ঝালকাঠি লঞ্চ ঘাট, অর্থাৎ কীর্তনখোলা যে নদী ঝালকাঠির, সেই কীর্তনখোলা নদীর উপরেই হচ্ছে ঝালকাঠি লঞ্চ ঘাট। এই হচ্ছে কলেজ রোড, এই যে এদিক থেকে সদর প্লাস লঞ্চ ঘাট সব যাওয়া যায়। এ হচ্ছে একটা টোল প্লাজা, এটা হচ্ছে ঝালকাঠি গাবখান ব্রিজ।
আপনারা শুনছেন সেই গাবখান ব্রিজের টোল প্লাজা আছে। এই নদীটার এ দেখেন নদীও না, জাহাজটা একটা কেটে খাল তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে জাহাজ চলাচল করে বড় বড়, সেই জাহাজ চলাচলের জন্য জাস্ট কেটে একটা খাল তৈরি করা হয়েছে পরবর্তীতে খনন করে গভীরভাবে। মূল নদী তো ওই পাশে ধানসিঁড়ি নদী আছে, বাট এই গাবখান ব্রিজটা হচ্ছে এর জন্য এই যে উঁচু করা হয়েছে। আপনারা দেখবেন যে সাধারণত এত উঁচু ব্রিজ করে না কখনো, জানি না, দেখে হয়তো আপনাদের কাছে সাধারণ মনে হইতেছে, বাট এটা অনেক উঁচু, অনেক উঁচু। ঘরবাড়ি থেকে গাছপালা থেকে অনেক উপরে। এই হচ্ছে মিডল পয়েন্ট। এই যে একদম ছোট একটা, আপনি সাঁতার কেটে এপার থেকে ওপারে যেতে পারবেন, যদি কোনো রকম সাঁতার জানেন তাও পারবেন। মেইন নদী হচ্ছে ওই সাইডে, এর জন্য এখান থেকে মাছ বরাবর এখান থেকে হচ্ছে যাওয়া আসা করে ওই জাহাজগুলো, যার কারণে উঁচু করে বানানো। বহুত মানুষ আশ্রয় নিয়েছিল আমার মতন, বিশাল একটা বৃষ্টিতে দাঁড়ানোর জায়গা ছিল না, ওখানে কোনো রকম দাঁড়াইছিলাম আর কি। গাড়িটা মেইন স্ট্যান্ড করে রেখেছিলাম যাতে বৃষ্টিটা পড়লে ব্যাগটা না ভিজে, রেইনকোটটা উপর দিয়ে যায়। ভালোই, রেইনকোটটা ভালোই সাপোর্ট দিতেছে। ওকে, আগানো যাক। এখন যে বৃষ্টি পুরোপুরি থেমে গেছে তা না, আছে। বাসা থেকে আমি খুব বেশি দূরে তাও না, 30 কিলোমিটার, কিন্তু এই 30 কিলোমিটারে তো আমাকে পুরো গোসল কলাই দেওয়ার জন্য যথেষ্ট। যদি এক ফোঁটা করে তাও তো হিউজ পরিমাণ বৃষ্টি পড়বে। আস্তে আস্তে আগাই, দেখি কি আছে কপালে। অনেকে তো গাছের ইয়াতে দাঁড়াইছিল, গাছের আড়ালে। আমার মতো সবাই অলস, কেউই রেইনকোট পরতে চায় না। আসলে রেইনকোট পরাটা আসলেই একটা ঝামেলা। আমি জ্যাকেট পরি, আমার এত ঝামেলা মনে হয় না। এর থেকে ভারী ভারী ইকুইপমেন্ট পরি, গার্ড পরি, আমার ঝামেলা মনে হয় না। কিন্তু রেইনকোটটা কেন জানি আমি সহ্য করতে পারি না। এটা হচ্ছে চলে আসছি রাজাপুরে। রাজাপুর দুইটা, একটা পিছনে আছে রাজাপুর বাইপাস, ওদিক থেকে সরাসরি পিসপুর যাওয়া যায়, এদিক থেকেও যাওয়া যায় ভান্ডারিয়া হয়ে। এই যে সোজা চলে গেলে ভান্ডারিয়া, আর হাতের বামে হচ্ছে আমার বাড়ি, মানে কাঠালিয়া থানা। তো কাঠালিয়া থানার ভিতর ঢুকলে পুরাটা কাঠালিয়া, এটা হচ্ছে রাজাপুর একটা থানা, কাঠালিয়া হচ্ছে আর একটা থানা। এই রাজাপুর থানা এবং কাঠালিয়া থানা, এই দুইটা থানার মাঝামাঝি পয়েন্টে, একদম 0 পয়েন্টে বলা যায় আমার বাসা। যাই হোক, বাসার কাছে চলে আসছি। আমি এক্সাইটেড কী কারণে জানেন? খাওয়া দাওয়ার কারণে। কারণ আমি বাড়িতে এই এলাকা, পরিবেশ, বৃষ্টি কাদা এগুলো আমার ভালো লাগে না, গ্রাম্য পরিবেশ। কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাড়ির খাবার। আমার মনে হয় আপনাদেরও সেম। যাই হোক, আপনাদের যার যেটা ভালো লাগে বাড়িতে কমেন্ট বক্সে একটু জানাই দিয়েন। বাড়ির খুবই কাছে, বেশি 4-5 কিলোমিটার হবে, কিন্তু এখন নামছে তুমুল বৃষ্টি। কেমন লাগে বলেন? সারা পথ আসলাম শুকনা, বাড়ির কাছে এসে যদি এখন একটা মুরগি ভেজা ভেজি, এটা কি ভালো লাগবে? কি একটা অবস্থা। এখন এই একটা আমরা গাছের নিচে দাঁড়াইছি, এখানে না পোষাইলে একটা তাল গাছের পাতা আছে সুন্দর ছাতার মতন, ঠিক ওই পজিশন পুকুরের পাড়ে, ওইখানে যেয়ে দাঁড়াবো, তাহলে ছাতার মতো কাজ করবে। গাড়ি ভেজা নিয়ে তো টেনশন নাই, টেনশন আমারই নিয়ে। জ্যাকেট ট্যাকেট ভিজলে শুকাইতে চায় না। অবশ্য এই বৃষ্টিটা ওরকম হবে না, বোঝা গেছে, পড়তেছে, একটু থেমে যাবে, অপেক্ষা করি কিছুক্ষণ। আগের বার 4 থেকে পড়ে গেছিলাম, কিন্তু এখন আর পড়ে যাওয়ার চান্স নাই। এখন ব্রিজ হয়ে গেছে, কাঠের ব্রিজ, সুপুরি গাছের উপরে। চান্স যে নাই তা বলা যাবে না, বিশ্বাস করি না এসব। বাবারে বাবা, আর পড়ার ভয় নাই। এখান থেকে একদম খালে পড়ছিলাম গতবার, সুন্দর রাস্তা হয়ে গেছে।